সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে 1 নম্বর অধ্যায়। এই 1 নম্বর অধ্যায়ে নিজে করি 1.2 এ যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, তো 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে কিভাবে আমরা প্রতিটি অঙ্কের সমাধান করছি। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে তোমাদের 1.1 যে রয়েছে, ঠিক আছে, নিজে করি 1.1, সেখানে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেই প্রতিটি অঙ্কের সমাধান কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা নিজে করি তোমাদের 1.2 এর যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, এই অঙ্কগুলোর সমাধান কিন্তু আমরা দেখে নিই। ঠিক আছে, তো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এবং তোমরা যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা এর পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো দেখো তোমাদের নিজে করে 1.2 এ প্রথম কি অঙ্ক দেওয়া আছে। 1 নম্বর দাগে দেখো বলা হচ্ছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। ঠিক আছে, অর্থাৎ একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তাহলে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে। ঠিক আছে, কীভাবে করবো আমরা সমাধানটা? প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এবার সমস্যাটি আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, পথের দূরত্ব এটা হচ্ছে মিটার, আর চাকার ঘূর্ণন কতবার ঘুরছে সেটা। ঠিক আছে, তো এখানে আমাদের কী দেওয়া আছে 55 বার ঘুরে 77 মিটার যায়, অর্থাৎ 77 মিটার পথ যেতে কতবার ঘুরে 55 বার, তাহলে 98 মিটার পথ যাবে কতবার, পথ যেতে কতবার চাকাটা ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সম্পর্কটি লিখবো। ঠিক আছে, এখানে দেখো পথের দূরত্ব বাড়লে চাকার ঘূর্ণনের সংখ্যা বাড়বে, অর্থাৎ পথের দূরত্ব যদি বাড়ে 77 মিটার পথ যেতে যদি 55 বার ঘোরেন, তাহলে পথের দূরত্ব যদি বেশি হয় তাহলে চাকাটা বেশি বার ঘুরবে। ঠিক আছে, অর্থাৎ পথের দূরত্ব বাড়লে চাকার ঘূর্ণনও বাড়বে, দূরত্ব কমলে চাকার ঘূর্ণনও কমবে। তাই দূরত্বের সঙ্গে চাকার ঘোরার হচ্ছে একটা সরল সম্পর্ক রয়েছে। ঠিক আছে, যদি একটা বাড়লে অপরটা কমে তাহলে সেটা হবে ব্যস্ত সম্পর্ক, বা একটা কমলে অপরটা বাড়ে তাহলে সেক্ষেত্রে হবে ব্যস্ত সম্পর্ক। যেহেতু এখানে দূরত্ব বাড়লে চাকার ঘূর্ণনও বাড়ছে, দূরত্ব কমলে চাকার ঘূর্ণনও কমছে, তার জন্য এটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো আমরা কি লিখবো, এখন ঐকিক নিয়মে সমাধান করে পাই। এবার আমরা সমাধানটি করব। তো 77 মিটার, দেখো এখানে এই যে 77 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরছে 55 বার ঘুরছে, তাহলে আমরা লিখবো 1 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে কত, 1 মিটার পথ যদি কম বার ঘুরতে হবে, ঠিক আছে, তাহলে কী হবে ভাগ হবে, আর যদি বেশি বার হয় বেশি হয় তার সেক্ষেত্রে আমাদের গুণ হবে। তাহলে এখানে হবে 55, তার নিচে 77, এই যে 55টা হবে ওপরে, নিচে হবে 77টা। ঠিক আছে, এরপর কি করব 98 মিটার। এবার দেখো এই 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে চাকাটা সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তো 98 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে, বেশিবার ঘুরতে হবে, তার জন্য এটা গুণ হয়ে যাবে 98টা। তো 55 তার নিচে 77 আছে, এটা হবে গুণ চিহ্ন দিয়ে 98 হবে। ঠিক আছে, এবার আমাদের এটা কাটাকুটি করতে হবে। তো 11 দিয়ে যদি কাটিয়ে 5 11 কত হয় 55 হয়, আর 7 11 হয় 77। ঠিক আছে, 7 11 77 হয়। এবার 11 আর 7 আর 98 যদি করি কাটাকুটি করে কত হবে 7 14, 7 14 98 হয়। ঠিক আছে, এবার 5 থাকছে আর 14 থাকছে, তো 5 14 কত হয় 70, সুতরাং 70 বার চাকাটিকে ঘুরতে হবে। তোমরা উত্তর কি লিখবো 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা সমাধানটিকে করবে। ওকে, তো 1 নম্বর অঙ্কের সমাধানটা আমরা করলাম এইভাবে। এরপর দেখবো 2 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে করব, আমরা জানি এক সপ্তাহ মানে কতদিন 7 দিন, অর্থাৎ সে 7 দিনে সাঁতার শিখতে যায় কতদিন, এক সপ্তাহে যায় 1 দিন, তার মানে 7 দিনে 1 দিন সাঁতার শিখতে যায়। ঠিক আছে, যেহেতু এখানে 364 দিন দেওয়া আছে, সুতরাং সপ্তাহটাকে আমাদের দিনে পরিণত করতে হবে। ঠিক আছে, তো এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। এবার আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি তৈরি করব। সময় এটা হচ্ছে দিন সংখ্যা, আর হচ্ছে সাঁতার শেখার দিন সংখ্যা। ঠিক আছে, তো সময় কত 7 দিন, তো 7 দিনের মাথায় সে 1 দিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে কতদিন সাঁতার শিখতে যাবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো সম্পর্কটা প্রথমে আমরা লিখব, সপ্তাহ সংখ্যা বা দিন সংখ্যা বাড়লে সাঁতার সংখ্যার দিন সংখ্যা বাড়বে।
যে 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়, যদি এই 7 দিন সংখ্যাটা বেশি হয় তাহলে তার সাঁতার শিখতে যাওয়ার দিনের সংখ্যাটাও বাড়বে। আর যদি এই সংখ্যাটা এখানে 3 সংখ্যা কমে তাহলে এখানেও কিন্তু সংখ্যা কমে যাবে। সুতরাং এটা হচ্ছে কী হবে, তাই সময়ের সঙ্গে সাঁতার শেখার দিন সংখ্যার সরল সম্পর্ক রয়েছে, ঠিক আছে। আর যদি বিপরীত হতো তাহলে ব্যস্ত সম্পর্ক লিখতাম। এবার আমরা কি করব, এখন ঐকিক নিয়মের সমাধান করব। এবার আমরা সমাধানটিকে করব, ঠিক আছে। দেখো 7 দিনে, এই যে 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় কতদিন, একদিন যায়। 7 দিনের মধ্যে একদিন সাঁতার শিখতে যায়। তাহলে যদি আমরা এখানে 7-এর নিচে 1 লিখি, যে 1 দিনের মধ্যে সাঁতার শিখতে যায়, 1 দিনের মধ্যে সাঁতার কম 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 যাবে, তাহলে ওটা ভাগ হবে, ঠিক আছে। 1 তার নিচে হবে 7, 1-এর 7 দিন, ওকে। এরপর 364 দিন, যে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যায় সেটা বের করতে হবে। তো 364 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় বেশি দিন যাবে, তো এখানে কি হবে 1 গুণ 364, তার নিচে হবে এই যে 7, 1-এর 7 ছিল তার সঙ্গে গুণ হবে 364। এবার আমরা কি করবো, এটাকে কাটাকুটি করবো। তো 364কে 7 দিয়ে যদি কাটি, প্রথমে 3 × 6 36 টাকা নিচ্ছি। তো 5 × 7 = 35 আর 1 × 14, তো 1 থাকছে আর এখানে 4, তো 14 হয়ে গেল। তো 7 × 2 = 14, সুতরাং কত হয়ে গেল আমাদের 52 দিন, ঠিক আছে। তো আমাদের উত্তর কি হলো, 52 দিন, ওকে। আমরা উত্তর লিখবো এবার, 364 দিনে দীপ্তার্ক মোট 52 দিন সাঁতার শিখতে যায়, ওকে। এটা আমাদের হয়ে গেল 2 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু অঙ্কের সমাধানটিকে করবে, ওকে। এবার দেখবো আমরা পরের অঙ্কন, 3 নম্বর দাগের যে অঙ্কন। এখানে দেখো কি বলা হচ্ছে, 3 নম্বর দাগে বলা হচ্ছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি, ঠিক আছে। তো কবিতার 120টা কাগজের প্রয়োজন, ঠিক আছে। 120টা কাগজের প্রয়োজন। এবার একটা দিস্তায় 24টা কাগজ আছে, ঠিক আছে। তাহলে তাকে কটা দিস্তা কিনতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি আগে তৈরি করব। তো কাগজ যার সংখ্যা টিতে দেওয়া আছে আর দিস্তার সংখ্যা হচ্ছে টিতে। তো কাগজ কটা, 24টা কাগজের দিস্তা কটা হয় একটা, এই যে প্রত্যেক দিস্তায় 24টা কাগজ আছে, ঠিক আছে। অর্থাৎ 24টা কাগজের দিস্তার সংখ্যা কত, একটা। তাহলে 120টা কাগজের তার প্রয়োজন, কটা কাগজের প্রয়োজন, 120টা কাগজের প্রয়োজন। তাহলে তাকে কটা দিস্তা কিনতে হবে, এটাই আমাদের বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে সম্পর্কটা লিখছি, কাগজের সংখ্যা বাড়লে কাগজের দিস্তার সংখ্যাও বাড়বে। যদি 24টা কাগজ আছে, এখানে যদি কাগজের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে এখানে দিস্তার সংখ্যাটাও বেড়ে যাবে। আর যদি কাগজের সংখ্যা কমিয়ে দিই তাহলে দিস্তার সংখ্যাও কমবে, ঠিক আছে। তাই কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার হচ্ছে সরল সম্পর্ক। দেখো এরপর আমরা কি করব, এখন ঐকিক নিয়মের সমাধান করে পাই। সমাধানটি এবার করব, 24টি কাগজের জন্য কিনতে হয় কত, 1 দিস্তা কাগজ, ঠিক আছে। 24টা কাগজে একটা দিস্তা থাকে, ঠিক আছে। 1 দিস্তায় 24টা কাগজ থাকে, মানে 24টা কাগজের জন্য তাকে একটা দিস্তা কিনতে হবে। তাহলে যদি একটা কাগজের জন্য দিস্তা কিনতে হবে কত, কম কিনতে হবে দিস্তা, তো ভাগ হয়ে যাবে, 1-এর নিচে 24টা চলে আসবে, এই 24টা 1-এর তলায় চলে আসবে, ঠিক আছে। এবার তাকে কিনতে হবে কত, 120টা কাগজ কিনতে হবে, টোটাল 120টা কাগজের তার প্রয়োজন। তাহলে কটা দিস্তা তাকে কিনতে হবে, তো যদি 120টা কাগজ কিনতে হয় তাহলে এটা দিস্তা সংখ্যা বেশি হবে, সুতরাং 1-এর 24-এর সঙ্গে 120টা কী হবে, গুণ হবে, ঠিক আছে। তো আমরা এখানে 1 × 120/24 করলাম। এবার 120 আর 24 যদি আমরা কাটাকুটি করি, প্রথমে 12 দিয়ে কাটছি, 12 × 24 আর উপরে হচ্ছে 12কে 12 আর 0টা পাশে বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে 10 টাকা কাটছি, 5 × 10, ঠিক আছে। তো আমাদের কত হয়ে গেল, 5টা দিস্তা তাকে কিনতে হবে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 5 দিস্তা, ওকে। আমরা লিখবো এখানে কি, না কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, অর্থাৎ কবিতাকে কটা, না 5টা দিস্তার কাগজ কিন্তু কিনতে হবে, ওকে। তো এটা হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। ভালোভাবে কিন্তু লক্ষ্য করবে কিভাবে আমরা সমাধানগুলো করছি। পরের অঙ্ক দেখো 4 নম্বর দাগে, এখানে কি দেওয়া আছে, 4 নম্বর দাগে বলা হচ্ছে 1 ডজন ডিমের দাম হচ্ছে 48 টাকা, ঠিক আছে। 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, আমরা 1 ডজন সমান, আচ্ছা 1 ডজন সমান হচ্ছে কত, 12টি, ঠিক আছে। এখানে আমরাটি তোমরা লিখবে না, 1 ডজন সমান কটা, 12টা হয়, ঠিক আছে। 1 ডজন মানে হচ্ছে 12টা, যেহেতু এখানে সংখ্যায় দেওয়া আছে, বা 32টা ডিমের দাম কত হবে সেটা হিসাব করতে হবে, সুতরাং আমরা এখানে ডজনটাকেও সংখ্যায় করে নেব, 12টি। তো 1 ডজন মানে হচ্ছে 12টি। এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি আমাদের তৈরি করতে হবে। ডিমের সংখ্যাটি দাম হচ্ছে টাকায়, তো 12টি ডিমের দাম এখানে কি দেওয়া আছে, 12টা, এখানে 1 ডজন ডিমের দাম দেওয়া আছে 48 টাকা, 1 ডজন মানে কত, 12টা, ঠিক আছে। অর্থাৎ 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। এরপর হচ্ছে
32টা ডিমের দাম কত সেটা আমাদের বের করতে হবে। তো 32টা ডিমের দাম কত সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। কি করবো দেখো, প্রথমে আমরা লিখছি ডিমের সংখ্যা সম্পর্কটা। প্রথমে আমরা লিখবো সম্পর্ক কীরকম হবে, ডিমের সংখ্যা বাড়লে দামও বাড়বে। ডিমের সংখ্যা যদি 12টার যদি 48 টাকা হয় তাহলে বেশি ডিমের দাম আরও বেশি হবে, কম ডিমের দাম আরও কম হবে। সুতরাং তাই ডিমের সংখ্যার সঙ্গে দামের হচ্ছে সরল সম্পর্ক। ওকে, এরপর দেখো এখন ঐকিক নিয়মের সমাধান করবো। এবার আমরা ঐকিক নিয়মের সমাধানটি করব। তো 12টি ডিমের দাম কত দেওয়া আছে, 48 টাকা। 1 ডজন ডিমের দাম 48 টাকা দেওয়া আছে, তার মানে 1 ডজন মানে হচ্ছে 12টা। তাই আমরা লিখলাম 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কম হবে, তো 48-এর নিচে এই যে 12টা হয়ে যাবে, নিচে চলে আসবে 48-এর, এই 48-এর নিচে চলে আসবে 12টা, 48/12 টাকা। এবার আমাদের কি করতে হবে, 32টা ডিমের দাম কত সেটা বের করতে হবে। তো 32টা ডিমের দাম হচ্ছে বেশি হবে, তাই 48 সঙ্গে 32 গুণ হবে, আর নিচে 12 আছে, তো 48/12 ছিল, তার সঙ্গে 32টা গুণ হবে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, কাটাকুটি করতে হবে। তো 12 দিয়ে যদি আমরা 48টাকে কাটি কি হবে, 4 12 48 হয়, সেখানে হবে 4। এবার 32 দিকে যদি আমরা 4কে গুণ করি কি হবে, 4 দুগুণে 8, ঠিক আছে, আর 3 4 12, 3 4 12, তো 128 হয়ে গেল। ঠিক আছে, 128 টাকা। তো 128 টাকা এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর কি লিখবো, 32টি ডিমের দাম হচ্ছে 128 টাকা। ওকে, তো এটা গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করে কিভাবে আমরা অঙ্কটি করলাম। পরের অঙ্ক দেখে নাও। তো আমাদের 5 নম্বর দাগের যে অঙ্ক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে কি না, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখো কি করছি, গণিতের ভাষায় সমস্যা দিয়ে হলো। সমস্যা প্রথমে আমাদের তৈরি করতে হবে। তো সমস্যাটা কি না, প্রতিদিন কাজের সময় ঘন্টায়, আর মোট কাজের সময় সেটা হচ্ছে দিন। অর্থাৎ প্রতিদিন 5 ঘন্টা করে যদি আমরা কাজ করি তাহলে একটা নির্দিষ্ট একটা কাজ, সেই কাজটা 30 দিনে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো 5 ঘন্টা কাজ করলে কাজটি 30 দিনে শেষ হয়। ঠিক আছে, এবার বলা হচ্ছে যদি আমরা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করি তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তো 6 ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করি তাহলে কাজটি কম সময় শেষ হবে, অর্থাৎ 30 দিনের আগেই শেষ হয়ে যাবে, যেহেতু আমরা প্রতিদিন বেশি সময় ধরে কাজ করছি। এবার কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা এর সম্পর্কটা লিখব। তো প্রতিদিনের কাজের সময় যেটা ঘন্টায় দেওয়া আছে সেটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে, কাজের যে মোট সময় দিন সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ প্রতিদিন আমরা 5 ঘন্টা কাজ করছি, যদি 10 ঘন্টা করে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট সময়টা কম লেগে যাবে। অর্থাৎ এখানে একটা সময় এখানে বাড়িয়ে দিই তাহলে ডান দিকের এই সময়টা কিন্তু কমে যাবে। আর এটা যদি কমিয়ে দিই, প্রতিদিন 5 ঘন্টা করে করছি, যদি 3 ঘন্টা করে করি তাহলে কিন্তু আমাদের সময় এখানে 30 দিন থেকে বেশি লাগবে। অর্থাৎ একটার সঙ্গে একটার ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তাই লিখবো কি, তাই ঘন্টার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক। ওকে, তো এখন ঐকিক নিয়মের সমাধান করে পাই। এবার আমরা ঐকিক নিয়মের সমাধানটি করব। যে 5 ঘন্টায় কি লিখবো না, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে। 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে শেষ হয়ে যাবে। এবার আমরা লিখবো প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে কত দিনে, বেশি দিন লাগবে। প্রতিদিন যদি 5 ঘন্টা কাজ করে 30 দিন লাগে তাহলে 1 ঘন্টা করে করলে 30 দিনের বেশি সময় লাগবে। তাহলে কি হবে, এই 5 আর এই 30টা গুণ হয়ে যাবে, 30 গুণ 5 দিন। ঠিক আছে, গুণ হয়ে যাবে। এবার আমরা কি করবো, বলা হয় যে প্রতিদিন যদি আমরা 6 ঘন্টা করে কাজ করি তাহলে কত দিন সময় লাগবে। তো প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজ শেষ হবে কত, এটা সময়টা কম লাগবে, অর্থাৎ 30 গুণ 5, তার নিচে চলে আসবে 6টা, যেহেতু সময়টা কম লাগবে। ঠিক আছে, তো এবার কাটাকুটি করতে হবে। এই 30কে যদি আমরা 6 দিয়ে কাটাকুটি করি তো 5 6 30 হয়। ঠিক আছে, এবার এই 5 আর 5 গুণ করলে কত হবে, 5 5 25 দিন। তাহলে কি হবে, আমাদের 30 দিনের জায়গায় কিন্তু 25 দিনের কাজটি শেষ হয়ে যাবে যদি আমরা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করি। ওকে, তো আমাদের হবে কত, 25 দিনের। সুতরাং আমরা উত্তরটা লিখবো এভাবে যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের উত্তর, অর্থাৎ 25 দিনে আমাদের কাজটা শেষ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর দাগের প্রশ্নের বা 5 নম্বর অঙ্ক যেটা, সেটার সমাধান কিন্তু আমরা এভাবে করলাম। ওকে, নেক্সট দেখো 6 নম্বর দাগের অঙ্ক। এখানে বলা হচ্ছে কি, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হবে হিসাব করি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। সমস্যাটি আগে তৈরি করব। সমস্যাটি কি না, সম্পত্তির পরিমাণ যেটা অংশ তো দেওয়া আছে, আর হচ্ছে সম্পত্তির মূল্য যেটা হচ্ছে টাকায় দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে কি দেওয়া আছে, 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা দেওয়া আছে। তো প্রথমে আমরা লিখলাম 5/7, ঠিক আছে, সম্পত্তির অংশ এখানে লিখলাম 5/7। তো 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা।
এবার বলা হচ্ছে সেই সম্পত্তির মানে মোট সম্পত্তির 2/7 অংশের মূল্য কত হবে। তো 2/7 আমরা লিখলাম এর তলায়, 2/7 অংশের মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এখানে এই দুটির মধ্যে সম্পর্কটা লিখব। তো সম্পত্তির পরিমাণ কমলে সম্পত্তির মূল্য কমবে। 5/7 অংশের দাম যদি 1825 টাকা হয়, সম্পত্তি যদি আমরা কমিয়ে দিই দামও কম হবে, সম্পত্তি যদি বাড়িয়ে দিই দামও বেশি হবে। সুতরাং কী হবে, তাই সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্যের হবে সরল সম্পর্ক। ঠিক আছে, এখন ঐকিক নিয়মে সমাধান করে পাই। এবার আমরা কি করব, এটাকে সমাধান করব ঐকিক নিয়মে। কি লিখবো না, সম্পত্তির 5/7 অংশের মূল্য হচ্ছে 1825 টাকা, যেটা আমাদের এখানে বলা হয়েছে 1825 টাকা দাম মূল্য 5/7 অংশের। তাহলে 5/7 অংশের মূল্য যদি 1825 টাকা হয়, 1 অংশের মূল্য কি হবে, সম্পত্তির পরিমাণ যদি কমিয়ে দিই কি হবে, দামও কম হবে, সুতরাং এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভাগ মানে কি 5/7 আছে, এটা 7-এর 5 হয়ে যাবে। 1825 গুণ ওপরে চলে আসবে 7, নিচে চলে আসবে 5। ঠিক আছে, এই 5টা চলে আসবে নিচে আর 7টা চলে যাবে ওপরে। ঠিক আছে, এরপর কি করব, সম্পত্তির 2/7 অংশ। এবার বলা হচ্ছে কি সম্পত্তির 2/7 অংশের দাম কত। তো সম্পত্তির 2/7 অংশের মূল্য কি হবে, সম্পত্তির পরিমাণ বেড়ে গেলে কি হবে, দাম বেড়ে যাবে, সুতরাং এটা গুণ হয়ে যাবে। তো 2/7টা 2-এর সাথে থাকবে, 2টা হবে ওপরে 7টা হবে নিচে, অর্থাৎ গুণ 2 হবে আর 5-এর পাশে গুণ 7 হবে। এবার আমাদের কি করতে হবে, কাটাকুটি করব। তো ওপরে 7 নিচের 7 এখানে কেটে দিলাম। এবার 5 দিয়ে আমরা এটা কাটছি 1825 টাকে। প্রথমে 28 নিচ্ছি, তো 5-5-এ 25, 25 আর 3-এ হয় 28, 26, 27, 28, তো 3 10 2 32 হয়ে গেল, 5 6 30 আর 2 32, তো 25 থাকছে, 2 10 5 25, তো 5 5-এ 25। তো উপরে আমাদের থাকছে 665, নিচে হচ্ছে 2। 665কে যদি আমরা 2 দিয়ে গুণ করে কি হবে, 5 দুগুণে 565 একবার গুণ করে এখানে দেখে নিচ্ছি। 565কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 শূন্য হবে, হাতে 1 থাকে, 6 দুগুণে 12 1 13, 3 হাতে 1 থাকে, 5 দুগুণে 10 রাখে 11, অর্থাৎ 1130 টাকা। ঠিক আছে, সুতরাং 1130 টাকা হচ্ছে আমাদের উত্তর হবে। উত্তরটা আমরা লিখবো এভাবে, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য হচ্ছে 1130 টাকা। ঠিক আছে, তো এটা গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, ভালোভাবে কিন্তু লক্ষ্য করবে কিভাবে আমরা সমাধানগুলো করছি। পরের অঙ্ক দেখব 7 নম্বর দাগের অঙ্ক। এখানে দেখো কি দেওয়া আছে, 7 নম্বর দাগে বলা হচ্ছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি আগে আমরা তৈরি করব। সমস্যাটি কি, সৈন্য সংখ্যা দেওয়া আছে জন আর সময় দেওয়া আছে সপ্তাহ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। ঠিক আছে, এটা হচ্ছে খাবারের পরিমাণ দেওয়া আছে সপ্তাহে, অর্থাৎ 48 জন সৈনিকের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। এবার কি হয়েছে না, যদি ওই দলে আরও 8 জন লোক যোগ দেয়, তো 48 জন লোক ছিল প্রথমে, তো তার সঙ্গে আরও 8 জন লোক যোগ দিল, তো 48 আর 8-এ কত হয়ে গেল, 56 জন লোক হয়ে গেল। ঠিক আছে, 48 আর 8-এ হয়ে গেল 56 জন লোক। তো এই 56 জন লোকের যে খাবারটা কতদিন চলবে, ঠিক আছে, 48 জন লোক খেলে 7 সপ্তাহ চলতো, তাহলে যদি 56 জন লোক সেই খাবারটা খায় তাদের কম দিন চলবে। ঠিক আছে, বেশি জন লোক হয়ে গেলে কত বেশি দিন কম দিন চলবে সেটাই আমাদের বের করতে হবে, কতদিন চলবে সেটা বের করতে হবে। দেখো প্রথমে আমরা করছি কি না, সম্পর্কটা প্রথমে আমরা তৈরি করবো। ঠিক আছে, লিখবো আর কি, সৈন্য সংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ সৈন্য সংখ্যা মানে কি 48 জন সৈন্যের যদি 7 সপ্তাহ চলে, যদি সৈন্য সংখ্যা বেশি হয়ে যায় তাহলে সেই খাবারটা কিন্তু 7 সপ্তাহ চলবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি সৈন্য সংখ্যা কমিয়ে দিই তাহলে খাবারটা তাদের বেশি দিন চলবে, অর্থাৎ একটার সঙ্গে একটার বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তাই সৈন্য সংখ্যার সঙ্গে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা কি করব, ঐকিক নিয়মে সমাধান করব। ঠিক আছে, ঐকিক নিয়মে সমাধান করে পাই। প্রথমে লিখবো 48 জন লোকের খাদ্য মজুদ আছে 7 সপ্তাহের। এই যে 48 জন লোকের বলা হয়েছে, এখানে 48 জন লোকের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, তাহলে একজন লোকের খাবার মজুদ আছে, সেই খাবারটা যদি একজন লোক খায়, ঠিক আছে, 48 জন লোকের বলতে একজন লোকের অনেক বেশি দিন যাবে, সেই খাবারটা 7 সপ্তাহের আরও অনেক দিন বেশি দিন চলবে, সুতরাং বেশি দিন চলবে কী হবে, এটা গুণ হবে, আর কম হলে ভাগ হতো। তো 7 গুণ 48, এই যে 48 আর এই 7 এখানে গুণ হয়ে যাবে, 7 গুণ 48। এবার আমরা কি করব, 56 জন লোকের কতদিন চলবে সেটা বের করতে হবে, অর্থাৎ 48 জন লোক ছিল, আরও 8 জন লোক যোগ হয়েছে, সৈন্য সংখ্যা আর কি, সৈন্য সংখ্যা যোগ হয়েছে, 56 জন সৈন্য সংখ্যা হয়ে গেল, তাদের কতদিন চলবে,
তো তাদের কি হবে, কম দিন চলবে। সৈনিক সংখ্যা যদি বেশি হয়ে যায়, যে পরিমাণ খাবার আছে তাদের কিন্তু কম দিন চলবে। তো সেই ক্ষেত্রে 56টা এর সঙ্গে ভাগ হবে, তো 7 গুণ 48 তার নিচে হবে 56। ঠিক আছে, এবার কাটাকুটি করছি 7 দিয়ে 56কে, 7 8 56 হয়। ঠিক আছে, 7 8 56। এবার 8 দিয়ে 48কে যদি কাটি কি হবে, 6 8 48। সুতরাং হয়ে গেল কত, 6 সপ্তাহ। ওকে, অর্থাৎ 6 সপ্তাহ আমাদের হচ্ছে উত্তর। তো উত্তর কি লিখবো আমরা, ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, এই যে 56 জন সৈন্য এখন হয়ে গেল, তো এদের আর চলবে 6 সপ্তাহ। আগে চলতো কতদিন, কত সপ্তাহ, 7 সপ্তাহ চলতো যদি 48 জন শ্রমিক ক্ষেত্রে, এখন আমাদের হয়ে গেল 6 সপ্তাহ। ওকে, তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এরপর দেখবো 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে। দেখো এখানে 8 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। দেখো প্রথমে আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাকে তৈরি করব আমরা। সমস্যাটি কীরকম, নাবিকের সংখ্যা দেওয়া আছে আর সময় দেওয়া আছে। সময় হচ্ছে এটা কি, খাদ্যের পরিমাণের যে সময় সেটা। নাবিক সংখ্যা কত দেওয়া আছে, 50 জন। 50 জন নাবিকের কত দিনের খাবার ছিল, 16 দিনের খাবার ছিল। 50 জন নাবিকের 16 দিনের খাবার ছিল, কিন্তু কি হয়েছে 10 দিন পর, অর্থাৎ 10 দিন তারা অলরেডি খেয়ে নিয়েছে। তো 10 দিন খাওয়ার পর, 10 দিন খেয়ে নেওয়ার পর তাহলে তাদের এখন আর কত দিনের খাবার আছে, 16 দিনের খাবার ছিল, 10 দিন তারা খেয়ে নিয়েছে। তো 10 থেকে 16 থেকে 10 বিয়োগ করলে 6 দিন। তো 50 জন নাবিকের এখন 6 দিনের খাবার আছে। ঠিক আছে, এই 6 দিনের খাবার আছে 50 জন নাবিকের। 50 জন নাবিক যদি খায় তাহলে তাদের 6 দিন চলবে। তো কি হয়েছে, এরপর 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, তো তারপরে আবার 10 জন নাবিক চলে আসলো। আগে ছিল 50 জন, তো এখন হয়ে গেল 50-এর সঙ্গে 10 যোগ 60 জন নাবিক হয়ে গেল। ঠিক আছে, এখন এই 60 জন নাবিকের খাবারটা কতদিন চলবে, 50 জন নাবিক খেলে কিন্তু তাদের আর 6 দিন চলতো, মাত্র 10 দিন অলরেডি খেয়ে নিয়েছে, আর 6 দিন চলতো। তো 6 দিনের খাবার আছে। এখন এই 6 দিনের খাবার যদি 60 জন নাবিক খায় তাহলে কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সম্পর্ক নির্ণয় করব। নাবিকের সংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নাবিক সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে, সেই পরিমাণে খাদ্য তাদের অতদিন চলবে না, কম দিন চলবে। আবার যদি কম হয়ে যায় তাহলে বেশি দিন চলবে। তাই নাবিক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। এবার আমরা লিখবো এখন ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঠিক আছে, এবার সমাধানটি করব। তো 50 জন নাবিকের কত দিনের খাবার আছে, 6 দিনের। তো 50 জন নাবিকের খাবার মজুদ আছে 6 দিনের। ঠিক আছে, এবার লিখবো একজন নাবিকের খাবার মজুদ আছে, কী হবে, একজন নাবিক যদি খায় সেই খাবারটা তাদের অনেক বেশি দিন চলবে। সুতরাং 6 থেকে 6 আর 50 গুণ হয়ে যাবে, এখানে বেশি দিন চলছে তাই গুণ হয়ে যাবে। ওকে, এবার সেই খাবারটা যদি 60 জন নাবিক খায়, 50 জন ছিল আরও 10 জন যোগ হয়েছে, যদি 60 জন নাবিক খায় সেই খাবারটা তাদের কম দিন চলবে। ঠিক আছে, যে পরিমাণ দিন চলতো তার থেকে কম চলবে। তো 60 গুণ 50 তার নিচে হবে 6 গুণ 50 তার নিচে হবে 60, এটা ভাগ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এবার আমাদের করতে হবে কাটাকুটি। এই শূন্য আমরা কেটে দিলাম, এই 6 কাটলাম, এই 6 কাটলাম, থাকছে কত, শুধুমাত্র 5। তো আমাদের উত্তর হয়ে যাবে 5, অর্থাৎ 5 দিনের। ঠিক আছে, 60 জন নাবিকের আর 5 দিনের খাবার থাকবে, অর্থাৎ 5 দিন চলবে যদি 60 জন নাবিক খায়। উত্তর লিখবো বাকি খাবারের সকলের আর 5 দিন চলবে, অর্থাৎ আরও 10 জন লোক যোগ হয়েছে, তো তাদের আর 5 দিন চলবে সেই খাবারটা। ঠিক আছে, তো এটা আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু অঙ্কের সমাধানটা করবে। ঠিক আছে, ভালোভাবে কিন্তু লক্ষ্য করে কীভাবে আমরা করলাম সমাধানগুলো। পরের অঙ্ক দেখো, 9 নম্বর দাগের অঙ্ক। এখানে কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখিয়ে কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। দেখো প্রথমে আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটা আগে তৈরি করব। সমস্যা কি, লোক সংখ্যা যেটা হচ্ছে জন, আর হচ্ছে সময় হচ্ছে দিন। কী দেওয়া আছে এখানে না, 30 দিনে 20 জন লোক। ঠিক আছে, 20 জন লোক ঠিক করলো যে একটি কাজ, একটা নির্দিষ্ট একটি কাজ, একটা বাড়ি সারানোর কাজ। ঠিক আছে, বা এই বাড়ি সারানোর কাজটা তারা 30 দিনে শেষ করবে। তো 20 জন লোক বাড়ি সারানোর কাজটা 30 দিনে শেষ করবে, কিন্তু কি হলো 6 দিন পর, 6 দিন তারা অলরেডি কাজ করেছে, তারপরে 8 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লো। তো 6 দিন কাজ করে নিয়েছে, তো 30 দিনে তারা শেষ করবে বলেছিল কাজটা। তো 30 দিনের 6 দিন কাজ করেছে, তো সময় আর কতদিন আছে, 24 দিন আছে। তো 20 জন লোক যদি কাজ করে তাহলে তাদের কাজটা কিন্তু 24 দিনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কি হলো 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তো এখন লোক কতজন আছে, 20 জন ছিল, 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো, 12 জন লোক আছে। 20 থেকে 8 বিয়োগ করলাম, তো এখন লোক আছে কতজন, 12 জন। তো এখন এই 12 জন লোকের কাজটা কতদিন লাগবে,
24 দিনে অলরেডি শেষ হয়ে যেত, 6 দিনে করেছে, এখন লোক সংখ্যা কমে গেল, তাহলে কী হবে, সময় তাদের বেশি দিন লাগবে। কীভাবে করবো, এবার আমরা প্রথমে এর সম্পর্কটা লিখব। লোক সংখ্যা কমে গেলে বাড়ি ছাড়াই করতে বেশি দিন লাগবে, ঠিক আছে। অর্থাৎ 20 জন লোকের যদি 24 দিন লাগে, তাহলে যদি আমরা লোক সংখ্যা কমিয়ে দিই 20, তাহলে তাদের বেশি দিন সময় লাগবে। আবার লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই, তাহলে বাড়িটা তৈরি করতে কী হবে, কম দিন সময় লাগবে। অর্থাৎ একটার সঙ্গে একটার বিপরীত সম্পর্ক, তাই লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, ঠিক আছে। এবার আমরা লিখবো এখন ঐকিক নিয়মে সমাধান করে পাই। এবার সমাধানটি করব, কীভাবে করব, এখানে বলা হয়েছে দেখো 20 জন লোকের কাজটা কি 6 দিন করেছে আর 24 দিনে শেষ হয়ে যেত, অর্থাৎ 20 জন লোকের বাড়িটি ছাড়াই করতে সময় নেয় 24 দিন। তাহলে একজন লোক বাড়িটি সারাই করতে সময় নেবে কতদিন, একজন লোকের অনেক বেশি দিন সময় লাগবে। তো 24 আর 20, এই 20 আর 24 গুণ হবে, অর্থাৎ 24 গুণ 20 দিন সময় লাগবে, ঠিক আছে। এবার আমাদের লোক কতজন আছে, 12 জন লোক আছে। 20 জন ছিল, 8 জন অসুস্থ হয়ে পড়েছে, তো 12 জন লোক আছে। তো 12 জন লোক বাড়িটি সারাই করতে সময় নেয় কত, এদের কী হবে, 24 গুণ 20 তার নিচে 12, ঠিক আছে। একজন লোকের কম সময় লাগবে, তো 12 জন লোকের বেশি সময়, একজন লোকের বেশি সময় লাগবে, তো 12 জন লোকের কী হবে, সময় কম লাগবে, তো এটা ভাগ হয়ে যাবে, 12টা 24 গুণ 20 নিচে চলে আসবে, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করছি, 24কে 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24। এবার 2 আর 20 যদি আমরা গুণ করি, 20 দুগুণে কত হয়, 40 হয়, ঠিক আছে, 40 দিন। সুতরাং আমরা উত্তর এখানে লিখছি কত, 40 দিন, ঠিক আছে। উত্তরটা আমরা এভাবে লিখবো। সুতরাং বাড়িটি তৈরি সারাই করতে মোট সময় লাগবে, দেখো প্রথমে 6 দিন কিন্তু তারা কাজ করেছিল, ঠিক আছে, 6 দিন, আর তারপরে আরও 40 দিন কিন্তু লাগবে। তো এই 6 আর 40 যোগ হবে, টোটাল আমাদের সময় লাগবে 46 দিন, ঠিক আছে। তো মোট সময় লাগবে হচ্ছে 46 দিন বাড়িটা তৈরি করতে বা সারাই করতে। তো এটা গেল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। এভাবে আমরা করলাম, ভালোভাবে লক্ষ্য করবে কীভাবে আমরা অঙ্কের সমাধানগুলো করছি। এরপর দেখো 10 নম্বর, আচ্ছা তোমরা এখানে উত্তরটা লিখে দিচ্ছি একবার, যে 46 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে, এভাবে কিন্তু আমরা উত্তরটা লিখবো, যে 46 দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 10 নম্বর দাগের অঙ্ক। এখানে বলা হচ্ছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা কী করবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি আগে তৈরি করব। এখানে হচ্ছে কৃষক, এটা জন, ঠিক আছে, আর দেওয়া হচ্ছে সময় দিন, আর হচ্ছে জমির পরিমাণ হচ্ছে বিঘা, ঠিক আছে। তো এখানে দেখো কি দেওয়া আছে আমাদের, 25 জন কৃষক, ঠিক আছে। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, এটা লিখলাম। এবার বলা হয়েছে 30 জন কৃষক, তো 30 জন কৃষক 16 দিনে, ঠিক আছে, 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমে সম্পর্কটা লিখব। কীভাবে লিখবো দেখো, সময় স্থির রেখে, এটা হচ্ছে কোন সময়, এটা হচ্ছে সময়, এই সময়টাকে যদি আমরা স্থির রাখি, এই সময়টাকে স্থির রেখে কৃষকের সংখ্যা বাড়ালে, কৃষকের সংখ্যা 25 থেকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কী হবে, জমি চাষ তারা বেশি জমি চাষ করবে। তাহলে 25 জন থেকে যদি আমরা কৃষক সংখ্যা বাড়াই, তাহলে তারা বেশি জমি চাষ করবে, 15 বিঘা থেকে বেশি জমি চাষ করবে। তাহলে কী হবে, কৃষক সংখ্যা বাড়ালে জমির পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাই কৃষক ও জমির মধ্যে হচ্ছে কি সরল সম্পর্ক, ঠিক আছে, যখন আমাদের সময়টা স্থির থাকে, এই সময়টা যখন স্থির থাকে। এরপর আরেকটা সম্পর্ক লিখতে হবে আমাদের, আবার কৃষকের সংখ্যা স্থির রেখে, এই যে কৃষকের সংখ্যা যদি আমরা একই রাখি বা স্থির রাখি, তাহলে স্থির রেখে সময় যদি আমরা বাড়িয়ে দিই, সময়টা যদি 12 ঘন্টা থেকে আরও বেশি বাড়িয়ে দিই, তাহলে জমির চাষও বেশি হবে, বেশি সময় ধরে করলে কী হবে, বেশি জমির চাষ হবে। তাই সময় ও জমির মধ্যেও কিন্তু সরল সম্পর্ক যখন আমাদের কৃষক সংখ্যা, ঠিক আছে, কৃষক সংখ্যাটা যখন স্থির থাকে বা একই থাকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের দুটোই কিন্তু সরল সম্পর্ক, কৃষকের সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্ক, সময়ের সঙ্গে জমির পরিমাণের কিন্তু সরল সম্পর্ক। এবার আমরা কি করব, এখন ঐকিক নিয়মের সমাধান করে পাই। এবার সমাধানটি করব, কীভাবে করব, 25 জন লোক বা 25 জন কৃষক, ঠিক আছে, 12 দিনে জমি চাষ করতে পারে 15 বিঘা। এই যে 25 জন লোক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে আমরা লিখছি একজন কৃষক 12 দিনে জমি চাষ করতে পারবে, একজন কৃষক জমি কম চাষ করতে পারবে, ঠিক বেশি চাষ করতে পারবে না। তাহলে কী হবে, ভাগ হবে, 15 তলায় এই 25টা চলে আসবে, ঠিক আছে, 25টা 15 নিচে চলে আসবে, 15/25, ঠিক আছে। এরপর হচ্ছে একজন কৃষক একদিনে কত জমি চাষ করতে পারবে, 12 দিনে জমি চাষ করতো এটা, তাহলে একদিনে আরও কম জমি চাষ করবে, সুতরাং এই 12টাও চলে আসবে কত,
এর নিচে, ঠিক আছে, 15-র নিচে, অর্থাৎ 25 গুণ 12 হয়ে যাবে, 15/25 গুণ 12, ঠিক আছে। এর পরের লাইনে আমরা কি করব, এবার হচ্ছে আমাদের 30 জন কৃষক কত জমি চাষ করবে সেটা বের করব। তো 30 জন কৃষক একদিনে জমি চাষ করবে। একজন কৃষক যদি এটা করতে পারে তাহলে 30 জন কৃষক বেশি জমি চাষ করবে, তাহলে 30টা গুণ হবে, তো 15-এর সঙ্গে 30টা গুণ হয়ে যাবে, আর নিচে 25 গুণ 12 আছে, তাতে দেখা। এরপরের লাইনে আমরা কি লিখব, 30 জন কৃষক 16 দিনে, একদিনে যদি এটা করে তাহলে 16 দিনে বেশি চাষ করবে, তো কী হবে, এটাও কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 16টাও কিন্তু উপরে আমাদের আসবে, ঠিক আছে। 15 গুণ 30 গুণ 16, নিচে 25 গুণ 12, ঠিক আছে, 25 গুণ 12। এবার এটাকে আমরা কি করব, কাটাকুটি করব, ঠিক আছে। তো কাটাকুটিটা আমরা প্রথমে করছি, এখানে এটাকে কাটছি 4 দিয়ে, 3 4 12, ঠিক আছে, এটাকে কাটছি 3 4 12, আর হচ্ছে 16টা কাটছি 4 4 16, ঠিক আছে। এবার এই 3 দিয়ে 15টাকে আমরা কেটে দিচ্ছি, 3 5 15, আর এই 5 আর 25 কাটছি, 5 5 25, ঠিক আছে, 5টা কেটে দিলাম, 5 5 25। এবার এই 5 দিয়ে আমরা 30টাকে কাটছি, 5 6 30, তো থাকছে কত, উপরে আমাদের 4, আর হচ্ছে 6 আর 4, ঠিক আছে, 6 আর 4 গুণ কত, 4 6 24 বিঘা, ঠিক আছে, 24 বিঘা হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। তো আমরা উত্তরটা লিখব, 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা উত্তরটা লিখলাম এবং এর সমাধানটি করলাম। এটা হচ্ছে আমাদের 10 নম্বর দাগের প্রশ্নের বা অঙ্কের সমাধান। ভালোভাবে লক্ষ্য করে কিন্তু আমরা অঙ্কটা কিভাবে সমাধান করলাম। ওকে, তো তোমাদের দেখো, নিজে করি 1.2, নিজে করি 1.2 এর দাগের তোমাদের টোটাল 10টা অঙ্ক এখানে ছিল। প্রতিটা অঙ্কের সমাধান কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। ওকে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের যে পরবর্তী চ্যাপ্টারগুলো রয়েছে সেই প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা পরপর সমাধান করব, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর যদি তোমরা এর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।